আমাদের মরণ ভালো, এখন বীরমন জঙ্গলে আমরা যাইতে বাধ্য, এরকম হয়ে গেছি বাপ। কি এমন ঘটনা যে মৃত্যুর পথ বেছে নিতে চাচ্ছেন? আমার যদি সৎ সাহস থাকতো আমি তো বাড়িতে থাকবো। অপরাধ না করলে কেউ কি আত্মগোপনে যান? টাকার বিনিময়ে সার্টিফিকেটগুলি বিতরণ করা হয়েছে। কিসের সার্টিফিকেট টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে? তার বিরুদ্ধে জালিয়াতি মামলা অবশ্যই করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এমন কঠোর নির্দেশনার কারণ কি? এসব বাস্তবতা নিয়েই সার্চলাইটের এবারের অনুসন্ধান। চিরনিদ্রায় শুয়ে থাকা ব্যক্তির নাম আবুল থান্ডার, যিনি গত ২৭ জানুয়ারি মারা যান। আপনজন হারানোর বেদনা, তাই সুযোগ পেলেই কবরস্থানে ছুটে যান পরিবারের সদস্যরা। কবরের পাশে দাঁড়িয়ে থাকা একজন নিহতের ছেলে, অন্যজন স্ত্রী, অর্থাৎ একজন হারিয়েছেন প্রিয় বাবাকে, অন্যজন হারিয়েছেন জীবন সঙ্গী। যাকে ঘিরে অদৃশ্য ভালোবাসার টান, তিনি দুর্ঘটনা কিংবা অসুস্থতায় নয়, বয়সজনিত কারণে মারা গেছেন। মৃত ব্যক্তির আরেকটি পরিচয় থাকলেও সেটি অজানা, অর্থাৎ ১৯৭১ সালে তিনি দেশের জন্য যুদ্ধ করতে ভারতে প্রশিক্ষণ নিয়েছিলেন, যার প্রমাণ এই প্রশিক্ষণ সনদ। কিন্তু সম্মুখ সমরে যুদ্ধ না করাই মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি, যে কারণে নামের আগে তিনি মুক্তিযোদ্ধা লিখতে পারেননি। তবে মৃত্যুর আগে মুক্তিযুদ্ধের সরকারি স্বীকৃতি আদায়ের চেষ্টা করে প্রতারণার শিকার হয়েছেন। যখন আসে অর্ডার করে যে আজ বাগাত কাজ ছাড়া হচ্ছে, আজ লাগবে ১০,০০০, আজকে ২০,০০০ লাগবে, আজকে ৩০,০০০ লাগবে, এই করে নিল। লি সারি পরে আর কোনো ভাজভুজ নাই। আবুল থান্ডার মারা গেলেও তার স্ত্রী জানেন কে সেই প্রতারক, যিনি সনদ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা উই লিখেছে, আনারে লিখেছে, খালি আর কেউ নেই। ও বলে বহু লোকের টাকা লিছে, একদল মানুষের টাকা লিছে, কারো ইয়া করেনি। একজন দুজন নয়, একাধিক লোক এমন প্রতারণার শিকার হয়েছেন, যাদের আরেকজন ইউসুফ মোল্লা, বাড়ি রাজশাহী জেলার বাঘা থানায়। তিনিও ভারতে ট্রেনিং শেষে সনদ নেন। সেই সনদ দিয়ে ১ বছরে ৩৬,০০০ এবং পরবর্তী ৩ মাসে ১৫,০০০ টাকা সরকারি ভাতা নিলেও এখন আর পাচ্ছেন না। আমাদের যাচাই বাছাই করে তারপরে আমাদের ভাতাটা দিছে। তা ভাতাটা দিছে আমরা তো আনতে যাই নাই। যখন আমাদের ভাতা হয়েছিল তখন তো আমাদের বাড়ি পিয়ন চিঠি দিয়ে গেছে। ভাতার আশাই বুক বেঁধেছেন, এজন্য ১৯৭১ সালে দেয়া সনদ যত্নে রেখে দিয়েছেন। ইউথ ক্যাম্পেইন সেই সনদ ছাড়াও স্বাধীনতা সংগ্রামের সনদ, এমনকি ভাতা বইও রেখে দিয়েছেন ইউসুফ মোল্লা। আমরা যারা ছিলাম, আমরা ছিলাম প্রায় ৫-৭ জন ১০ জন ছিলাম একসঙ্গে, তাদের সবারই ভাতা হয়েছে, আমারই বাদ। সহযোদ্ধাদের ভাতা হলেও ইউসুফ মোল্লার না হওয়ার কারণ সেই একটাই, অর্থাৎ মুক্তিযুদ্ধের সনদ নেই, যে সনদ পেতে তিনি টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন। যাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে বিচার চাই না, আল্লাহর তরফে থেকে কিছু হওয়া উচিত। বাপ, এই ইতিহাস মনে হলে আমার চোখ দিয়ে এখনো পানি ভরা যায়। কি এমন কষ্ট যে ইতিহাস মনে পড়লেই চোখে পানি আসে? যে আমার সার্টিফিকেট দিয়েছে ২ নম্বর, এটা আমি সুষ্ঠু বিচার চাই। ২ নম্বর সার্টিফিকেটের বাস্তবতা নিয়ে ফিরছি একটা বিরতির পর। করিম সর্দার, বয়স যাকে আঁকড়ে ধরেছে, দুর্ঘটনা করেছে শয্যাশায়ী। শেষ বয়সে একটা ধাক্কা খেয়েছেন করিম সর্দার। মাথা পেলাম না কেন, এখন সে কথা কি করে বলবো আমরা, তাই বলেন। আমরা কাগজপত্র সবসময় শো করছি, কিন্তু মানে আমরা পাইনি। সব থাকলেও ভাতা পাচ্ছেন না, নিজেও জানেন না এর পেছনের কারণ। তবে এটা জানেন যে সনদ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছেন। হ্যাঁ, ভাতা করে দিয়ে বলে আনোয়ার ৫০,০০০ টাকা নিয়েছে। সেই আনোয়ার হোসেন, যিনি অন্যদের কাছ থেকেও টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা তার মুখোমুখি হব, তবে তার আগে আমরা প্রতারণার শিকার আরেকজনের সাথে কথা বলবো। আমির চান, তার কাছ থেকেও টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ৮ টাকা করে মানুষ খাটতাম, সে টাকাও আমরা মানুষের দিছি,
নিচে আমার থেকে যে ভাতা করে দেব। কষ্টের টাকা, তাই দুঃখের সীমা নেই, যেটি মনে করিয়ে দিলেন তিনি। বাপ, এই ইতিহাস মনে হলে আমার চোখ দিয়ে এখনো পানি ভরা যায়, এরকম কষ্টের টাকা আমাদের নিচে। কতটা কষ্ট আর কতটা ক্ষোভ বৃদ্ধ আমির চানের, তা আরো স্পষ্ট হলো পরের বক্তব্যে। আমাদের পথের ভিখারির মতন হয়ে গেছি, আমাদের মরণ ভালো, এখন বীরমন জঙ্গলে আমরা যাইতে বাধ্য, এরকম হয়ে গেছি বাপ। চতুর্মুখী বিপদে পড়েছেন আমির চান, কিন্তু কে এই ব্যক্তি যার জন্য তিনি মরার পথ বেছে নিতে চাচ্ছেন? আনোয়ার ধরনের খাচ্ছে নিচ্ছে, আমাদের ভাতা করছে, টাকা নিতে নিতে আমাদের ঝোঁজা করে ফেলে দিছে বাবা। মকবুল হোসেন মুক্তিযুদ্ধে অংশ নিতে 1971 সালে ভারতের পানিপিয়ার ক্যাম্পে ট্রেনিং শেষে সনদ পেয়েছেন। কত বছর ভাতা উঠাইছেন? 1 বছর। সেই ভাতা পেলেও সেটা স্থায়ী হয়নি। একটা ঝামেলায় সবকিছু এলোমেলো হয়ে গেছে মকবুল হোসেনের। আমি 14 সালে ভাতা উঠাই, উঠানোর পরে রয়েজারা সনদ সঠিক নয় বলে আমাদের অভিযোগ করে, আর অভিযোগের ভিত্তিতে আমার উপজেলা ভাতা বন্ধ করে দিয়েছে। কারো অভিযোগের ভিত্তিতে একজন মুক্তিযোদ্ধার সরকারি ভাতা বন্ধ হয়ে যেতে পারে, এটা বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। বুঝতে পারি নাই যে সইটা কোন কালির হয় কিবা, এটা তো আমরা বুঝি না। সনদই এটা বুঝি, কিন্তু 2 নম্বর এটা বুঝি না। এ তো দেখি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা। মানে মকবুল হোসেনকে যে সনদ দেয়া হয়েছে সেটি জাল, কিন্তু কার এত বড় দুঃসাহস যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করেছেন? আমার সরকারের কাছে আমার এই আনোয়ার যে আমার সার্টিফিকেট দিয়েছে 2 নম্বর, এটা আমি সুষ্ঠু বিচার চাই। সব অভিযোগের মূলে আনোয়ার হোসেন। এবার খুঁজে বের করতে হবে আনোয়ারকে। শক্তপোক্ত বাড়ির গেট দেখেই বোঝা যাচ্ছে আয় রোজগার ভালো। বাড়ি পাওয়া গেলেও তাকে পাওয়া গেল না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। একদিন পর আবারও আনোয়ারের বাড়িতে টিম সার্চ লাইট, এবারেও তাকে পাওয়া গেল না। তাহলে কি তিনি আমাদের উপস্থিতি টের পেয়েছেন? উত্তরটা পাওয়া গেল প্রতিবেশীর মুখ থেকে। আমার যদি সৎ সাহস থাকতো আমি তো বাড়িতে থাকবো, আমি তো দুর্নীতি করছি বলে তো পলাবো, আমি দুর্নীতি না করলাম পলাবো কেন? ভুয়া সার্টিফিকেট নেম আমাকে বুঝ দিছে। ভুয়া সার্টিফিকেটকে আসল বলে চালিয়ে দেওয়ার নেপথ্য কারণ কি? প্রধানমন্ত্রীর স্বাক্ষর, এই স্বাক্ষর দেওয়া ছিল। প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিয়ে জালিয়াতির বাস্তবতা নিয়ে ফিরছি আরেকটা বিরতির পর। একই এলাকার বাসিন্দা, তাই চলাচলও একসাথে। প্রায় সমবয়সী এই 5 জনই মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে সনদও মিলেছে, তবে অন্যদের মতো তারাও প্রতারণার শিকার হয়েছেন। আনোয়ারকে দিছি। কতটা দিয়েছেন স্যার? ওই সার্টিফিকেট দিছি 50,000, আর এমনি দিছি 1 লাখ। একসাথে থাকেন, একসাথে চলেন, হয়তো সে কারণে প্রতারণার চক্রেও পড়েছেন একসাথে। অর্থাৎ 5 জনই প্রতারণার শিকার হয়েছেন। আনোয়ার আমাকে, আমি গেজেট করার জন্য 70,000 টাকা দিছি। ভুয়া সার্টিফিকেট নেম আমাকে বুঝ দিছে যে এটাই আসল সার্টিফিকেট। পরে দেখলাম যে এখন এই সার্টিফিকেট ভুয়া দিছে। সনদ বলে কথা, যত্নের ঘাটতি রাখেননি। অতি আদরে সেটিকে স্মার্ট কার্ডে রূপ দিয়েছিলেন ঠিকই, কিন্তু ভুলটা বুঝতে পেরেছেন পরে। স্মার্ট কার্ডের মতো বানাইছিলাম, এখন দেখি ভুয়া, এখন তার এরা কোনো জায়গায় দেখানো যাবে না। গল্পের মূলে যিনি, তাকেও আমরা খুঁজে বের করেছি, অর্থাৎ যিনি ভুয়া সনদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তৎকালীন সময়ে যেটা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন আব্দুল খালেক সরকার, তার নেতৃত্বে একটা অনিয়মের মাধ্যমে আপনার ৭৯ জনকে ভাতা প্রদান করেছিলেন। রইজউদ্দিন স্থানীয় মুক্তিযোদ্ধা, যিনি এই চক্রের সবার আদ্যপান্ত খুলে বলেছেন।
আব্দুল খালেক সরকার এবং নুরুন নবী সরকার, তৎকালীন ইউনো এবং সমাজসেবা কর্মকর্তা, এদের নেতৃত্বে এটা সম্পূর্ণ হয়েছে আমার বিশ্বাস। অনুসন্ধান বলছে এই 4 জনের বাইরে স্থানীয় আরেক মুক্তিযোদ্ধা আনোয়ার মাঠ পর্যায় থেকে টাকা সংগ্রহের নেতৃত্ব দিয়েছেন এবং জাল সনদ বানানোর মূল ভূমিকা পালন করেছেন। মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে যে টাকার বিনিময়ে সার্টিফিকেটগুলি বিতরণ করা হয়েছে, মানে বিক্রি করা হয়েছে। টাকার অঙ্কে মহান মুক্তিযুদ্ধের সনদ বিক্রি, তাও আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে, সবই ধরা পড়েছে মন্ত্রণালয়ের তদন্তে। মন্ত্রণালয় থেকে এটা যথারীতি যাচাই বাছাই করে দেখা যায় যে 57 জন আর একটা স্মারকে বলে, আরেক স্মারকে 3 জন, মোট 60 জনের সনদপত্র সঠিক নয়। আরেক চিঠিতে আদেশ করেন যে সনদ নিয়েছেন জাল, সেই মূল সনদ জব্দ করার জন্য একটা আদেশ করেন নির্বাহী কর্মকর্তাকে। তদন্তে প্রমাণ হলেও বাস্তবে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা জানা দরকার। তার আগে যার কাছ থেকে সনদ লেখানো হয়েছিল পরিচয় হব তার সাথে। এরকম কতগুলো আপনি করে দিয়েছিলেন? কতগুলো মনে নাই, তো বেশ কয়েকটা আমার নিয়ে এসেছি। নুরুল ইসলাম দীর্ঘদিন কলেজে শিক্ষকতা করে সম্প্রতি অবসরে গেছেন। স্থানীয় বাসিন্দাদের কাছে স্যার বলে পরিচিত। মানে এটা যা আছে এইটুক খালি ফাঁকা, এই যে নাম ফাঁকা। আচ্ছা, নাম ফাঁকা, শুধু প্রধানমন্ত্রীর স্বাক্ষর এই স্বাক্ষর দেওয়া ছিল? দেওয়া ছিল, এটা কমপ্লিট দেওয়া ছিল। তার মানে কলেজ শিক্ষক নুরুল ইসলামকে না জানিয়ে এমন অন্যায় কাজটি করা হয়েছে। কিন্তু এই কথা কতটুকু সত্য, আবারও প্রশ্ন ছিল তার কাছে। তা আপনার কি তখন মনে হয়নি যে এটা ভুয়া হতে পারে? বা আমি তো খেয়াল করি, আমি সম্পূর্ণ কি আছে, স্বাক্ষর আছে, এগুলো সিল স্বাক্ষর সবই এরকমই আর কি। তাহলে আমি বিশ্বাস করলাম যে তার যেহেতু আগে থেকে মুক্তিযোদ্ধা, আচ্ছা, তো এখন এর বুঝন দায়িত্ব পড়ছে, বুঝেন ঢাকা থেকে ইয়াতে মুক্তিযোদ্ধা সংসদ এখানে পাঠিয়ে দিচ্ছে লিস্ট। দুঃসাহসী না হলে এত বড় অপরাধ করার কথা নয়। আত্মগোপনে থাকাই আনোয়ারের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে অভিযুক্ত অন্যদের সাথে এবার আমরা কথা বলবো। আব্দুল খালেক সরকার, যিনি খুব সহজেই ক্যামেরার মুখোমুখি হয়েছেন। এ পর্যন্ত বোধহয় 52টা দরখাস্ত করেছে আমার বিরুদ্ধে, তদন্ত হয়েছে। ইনশাল্লাহ প্রত্যেকটাতে আমি আমার পক্ষে রায় দিয়েছি। তার মানে যারা অভিযোগ তুলেছেন তা সত্য নয়। তাহলে তো প্রশ্ন ওঠে, গ্রামের অসহায় দরিদ্র মানুষগুলো কি মিথ্যা বলেছেন, নাকি মিথ্যা বলেছেন মুক্তিযোদ্ধা রইজউদ্দিনও? আব্দুল খালেক সরকার এবং নুরুন নবী সরকার, তৎকালীন ইউনো এবং সমাজসেবা কর্মকর্তা, এদের নেতৃত্বে এটা সম্পূর্ণ হয়েছে। এবার যাব নুরুন নবী সরকারের কাছে, যার বিরুদ্ধেও একই অভিযোগ। প্রধানমন্ত্রীর সই সম্বলিত একটা কার্ড দিয়ে টাকা পয়সা নেওয়া হয়েছে, এটা আপনি জানেন? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বয়সের সাথে প্রতারণার বিষয়টা বিশ্বাস করা কঠিন, কিন্তু প্রতারণার শিকার সবার অভিযোগ তাদের বিরুদ্ধেই। তাহলে স্থানীয় প্রশাসনের বক্তব্য কি? জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে জনাব আনোয়ার হোসেনের নামে একটি নোটিশ এসেছে যে তিনি যেন যথাসময়ে ওখানে উপস্থিত হন। হ্যাঁ, আমি যথাযথভাবে তাকে নোটিশ সার্ভ করে হয়েছে। মুক্তিযোদ্ধা আনোয়ার আত্মগোপনে চলে গেলেও গ্রামের এত মানুষের টাকা এবং প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া সনদের অপরাধে শাস্তি কি? জানতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে। সে টাকা আদায় করার জন্য এবং তার বিরুদ্ধে জালিয়াতি মামলা অবশ্যই করা হবে। আপনার যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ পায়, আমি এটুকু আশ্বাস দিতে পারি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা সনদ বিক্রির খবর অনেক পুরানো, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে সনদ বিক্রি, এটা কোনোভাবেই মানা যায় না। তাই শক্তভাবে সাজা না হলে এই ধরনের অপরাধ ঠেকানো যাবে না। দর্শক,
সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা